সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো ইতিমধ্যেই জানেন এবারের নির্বাচনে নেই বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাই অনেক প্রার্থী মনে করেছিল এবারের নির্বাচনে তারা ঘুমিয়ে ঘুমিয়ে জিতে যাবে, বিশেষ করে বিএনপির প্রার্থীরা। কিন্তু গত ১.৫ বছরে ভোটের চিত্র অনেকটাই পাল্টে গেছে। একদিকে যেমন ভোটারের ভাবনার পরিবর্তন এসেছে এবং সেই সাথে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীর কারণে বেশ চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন অনেক বড় বড় নাম। এদের অনেকেই যদি এবারের নির্বাচনে হেরে যায়, আমি মোটেও অবাক হব না। তো কারা সেই বড় নাম যারা এবার হেরে যাবার ঝুঁকিতে রয়েছেন? এদের মধ্যে প্রথমেই আছে মির্জা আব্বাস। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রার্থী হয়েছেন ঢাকা ৮ আসন থেকে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। সত্যি বলতে কি, প্রথম দিকে যখন মির্জা আব্বাসের বিরুদ্ধে পাটোয়ারি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয় তখন অনেকেই হাসাহাসি করে, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। আর এর পুরো কৃতিত্ব নাসিরউদ্দিন পাটোয়ারির। তিনি মির্জা আব্বাসকে যেভাবে প্রতিনিয়ত ঘোল খাইয়ে চলেছেন তা এখন শুধু টক অব দ্য ঢাকা না, টক অব দ্য কান্ট্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ মির্জা আব্বাসকে নাসির কিভাবে কথার লড়াইয়ে নাস্তানুবোধ করছে। শুধু তাই না, সত্যি হোক বা মিথ্যা হোক, মির্জা আব্বাস বিএনপির সবচেয়ে বড় ছাদাবাজ। এটি প্রতিষ্ঠিত করতে পেরেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তাই মানুষের মুখে মুখে এখন ফিরছে আব্বাস চাঁদাবাজ ডায়লগ। তাই এই আসনে অঘটন ঘটলেও ঘটে যেতে পারে, মির্জা আব্বাস হেরেও যেতে পারে। এদিকে ঢাকার আরেক আসন ঢাকা ১৩ থেকে জামায়াত জোটের প্রার্থী হয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মাহমুদুল হক। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ নিজ দল পরিত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে শুধুমাত্র একটি কারণে, আর সেটি হচ্ছে তিনি যেন ধানের শীষের প্রতীক নিয়ে লড়তে পারেন, যাতে তিনি নির্বাচনে জিততে পারেন। কিন্তু ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে জাতীয় পরিচিতি এবং এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা হওয়ায় শক্ত অবস্থানে রয়েছেন মামুনুল। তাই এই আসন থেকে হেরে যাবার সমূহ সম্ভাবনা আছে ববি হাজ্জাজের। এদিকে বিএনপিতে তারেক রহমানের পরেই সবচেয়ে বড় নাম হচ্ছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও ১ আসনের অভিজ্ঞ প্রার্থী ফখরুলের একটি বড় শক্তির জায়গা তার স্বচ্ছ ভাবমূর্তি। কিন্তু তারপরও এই আসন থেকে এবার ফখরুল জিততে যাচ্ছেন এর শতভাগ কোনো নিশ্চয়তা নেই। কারণ নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। তাই জীবনের শেষ লগ্নে এসে এবার নির্বাচনে হেরেও যেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরবঙ্গের আরেক আসন সিরাজগঞ্জ ২ থেকে প্রার্থী হয়েছেন বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু। টুকুর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ ২ আমার নিজের গ্রামের বাড়ি, তাই আমি খুব ভালো করেই জানি এই এলাকায় বিএনপি বেশ শক্তিশালী। কিন্তু গত কয়েক বছরে চিত্র অনেকটাই পাল্টে গেছে। এই এলাকায় জামাত বেশ শক্ত অবস্থানে রয়েছে, সেই সাথে পুরনো দল আওয়ামী লীগ তো আছেই। স্থানীয়দের মতে এখানে বিএনপির পুরুষ ভোটার বেশি আর জামাত এগিয়ে নারী ভোটারে। আর লড়াই হবে হাড্ডাহাড্ডি, আর সেই লড়াইটুকু হেরেও যেতে পারে। এদিকে ফেনী ৩ আসনে লড়ছেন বিএনপির আরেক শক্তিশালী প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাতের প্রার্থী ফখরুদ্দিন মানিক। ফেনী বরাবরই বিএনপির ঘাঁটি, কিন্তু এবার বিএনপির কর্মীরা যেভাবে মানিকের পক্ষে নেমেছেন তা সত্যিই ছিল চমকপ্রদ। তাই এই নির্বাচনে আব্দুল আওয়াল মিন্টু যদি হেরে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকেও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। মুজিবুর রহমান প্রার্থী হয়েছেন রাজশাহী ১ আসন থেকে। এই এলাকায় তার প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। এই এলাকায় শরীফ উদ্দিনের অবস্থান বেশ শক্ত, তাই এই এলাকা থেকে জামাতের নায়েবে আমির হেরেও যেতে পারে। এদিকে অদ্ভুত এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কুমিল্লা ৪ আসনে। এই এলাকার বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে, ফলে তার প্রতিদ্বন্দ্বী এনসিপির হাসনাত বেশ খুশি হয়েছেন। কিন্তু বিএনপি এখন সিদ্ধান্ত নিয়েছে তারা এই এলাকা থেকে সমর্থন দেবে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে। তাই হাসনাত আবদুল্লাহ যত সহজে জেতার কথা চিন্তা করেছিল তার জেতা নাও হতে পারে। অন্যদিকে পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের হয়ে লড়ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর বিএনপি জোটের প্রার্থী তো হয়েছেন, কিন্তু খুব একটা স্বস্তিতে নেই, কারণ তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী হাসান মামুন। বিএনপি থেকে হাসান মামুনকে বহিষ্কার করা হলেও স্থানীয় নেতাকর্মীরা সবাই তার পক্ষেই কাজ করছে। তাই এই এলাকা থেকে নূরের হেরে যাবার সমূহ সম্ভাবনা আছে। নূরের মতোই ঝুঁকিতে আছে ঝিনাইদহ ৪ আসনের বিএনপি প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানও।
নূরের মতো তাকেও এখানে মুখোমুখি হতে হবে বিএনপির বিদ্রোহী প্রার্থীর। রাশেদ খানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম ফিরোজ। তাই শুধুমাত্র ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে লড়ার জন্য দল ছেড়ে আসা রাশেদ খানের কপাল পুড়তে পারে। এদিকে পঞ্চগড় 1 আসন থেকে প্রার্থী হয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির। নওশাদ জমির এলাকার পুরনো নেতা, সেই সাথে তার বাবা ছিল স্পিকার, তাই এলাকায় তিনি ব্যাপক পরিচিত। অন্যদিকে সার্জিসের ইমেজের কি অবস্থা তা তো আপনারা সবাই জানেন, নতুন করে আমার আর কিছু বলতে হবে না। তাই এই আসন থেকে সার্জিসের হেরে যাবার অনেক বেশি সম্ভাবনা রয়েছে, আর সেটি হলে আমি মোটেও অবাক হব না। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। জোটের স্বার্থ রাখতে গিয়ে এই এলাকা থেকে রুমিনকে মনোনয়ন দেয়নি বিএনপি সমর্থন দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিবকে। যদিও স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরা রুমিনের পক্ষে কাজ করছে, কিন্তু তারপরও রুমিন এই এলাকা থেকে জিতবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এখানে বিএনপির ভোট ভাগ হয়ে যাচ্ছে, আর এর ফলে উপকৃত হবে জামাত। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের অবস্থাও কিছুটা একই রকম। বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইদুজ্জামান কামাল। টেলিভিশন চ্যানেলে পরিচিত মুখ হলেও স্থানীয় রাজনীতিতে সাকির পরিচিতি নেই বললেই চলে, তাই এই এলাকা থেকে হেরে যাবার সমূহ সম্ভাবনা আছে জোনায়েদ সাকির। অন্যদিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ঢাকার 3 আসনের প্রার্থী হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। কিন্তু এই এলাকায় আওয়ামী লীগের প্রভাবও কম না। সেই সাথে জামাত অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তর করে ইতিমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। পাশাপাশি এলাকার অন্যতম নেতা কেন্দ্রীয় যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল কবির পলের সমর্থকেরা গয়েশ্বরের পাশে থাকছে না, তাই এই নির্বাচন থেকে তিনি হেরেও যেতে পারেন। কে জিতবে কে হারবে 2 দিন পরেই তা পরিষ্কার হয়ে যাবে। তবে এ ব্যাপারে সার্বিক নির্বাচন নিয়ে এটি ছিল আমার বিশ্লেষণ। আমার বিশ্লেষণ ভুল হতে পারে, সঠিকও হতে পারে। আপনার কি বিশ্লেষণ বা আপনার কি মতামত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।